এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পলিটিক্যাল জিওগ্রাফি নিয়ে আমরা আলোচনা করব। পলিটিক্যাল জিওগ্রাফি সব থেকে ইন্টারেস্টিং টপিক সেটা হলো ম্যাকিন্ডারের হার্টল্যান্ড থিওরি আর স্পাইকম্যানের রিমল্যান্ড থিওরি। এই দুটো থিওরি আজকে আমরা আলোচনা করব এবং শেষে আমরা দেখব এই দুটো থিওরির মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি। তারপর দেখব যে বর্তমান সময়কালে এই দুটো থিওরি কতটা ইম্পর্টেন্স। তো দেখা যাক। তো এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাকিন্ডারের হার্টল্যান্ড থিওরি। তো প্রথমেই বলে রাখি, ম্যাকিন্ডার একজন ব্রিটিশ জিওগ্রাফার। 1904 সালে তিনি এই থিওরিটা প্রথম দিয়েছিলেন। ব্রিটিশরা সাধারণত তখনকার সময় ভাবতো যে ল্যান্ড পাওয়ার সব থেকে শক্তিশালী, ল্যান্ড লকড এরিয়া সব থেকে শক্তিশালী, কারণ সেই সময় সি পাওয়ার বা এয়ার পাওয়ার এতটা ইম্পর্টেন্ট রোল প্লে করেনি। তো সাধারণত ব্রিটেন সেই সময় একটা সুপার পাওয়ার ছিল। তো ব্রিটেন মনে করতো যে ল্যান্ডলকড এরিয়া, এই এরিয়াটা একটা সুপ্রিম পাওয়ার হয়ে উঠতে পারে। তো ম্যাকিন্ডার যেহেতু একজন ব্রিটিশ, সাধারণভাবে এই ভাবনাটা তার মধ্যেও আছে এবং তিনি মনে করতেন, এটা তার বলা কথা, যে ল্যান্ড পাওয়ার আলটিমেটলি ডমিনেটস দ্য ওয়ার্ল্ড। যেহেতু ল্যান্ড পাওয়ার সব থেকে শক্তিশালী, তো ল্যান্ড পাওয়ার যে কন্ট্রোল করতে পারবে, ল্যান্ড পাওয়ার যার শক্তিশালী থাকবে, অর্থাৎ পদাতিক বাহিনী সব থেকে বেশি যার শক্তিশালী থাকবে এবং জায়গাটা ল্যান্ডলকড থাকবে, এরকম একটা জায়গা সারা পৃথিবীকে ডমিনেট করতে পারবে। তো এই থিওরিটা উনি তিনটে পার্টে দিয়েছেন। এই টোটাল থিওরিটা বুঝতে গেলে কিছু সময়কাল এবং কিছু ঐতিহাসিক মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের জানা দরকার রয়েছে। এই থিওরিটা তিনটে পার্টে আছে। একটা হচ্ছে পিভট এরিয়া থিওরি হিসেবে আমরা পড়ব, যেটা হচ্ছে তার একটা লেকচার। হার্টল্যান্ড থিওরি অর্থাৎ পিভট এলাকাকে মডিফাই করে পরবর্তীকালে কেন তিনি হার্টল্যান্ড এরিয়ার নামকরণ করেছেন, এটা আমরা পড়ব। হার্টল্যান্ড থিওরি হচ্ছে অ্যাকচুয়ালি মডিফাই করা একটা থিওরি। হার্টল্যান্ড এরিয়ার ব্যাপারটা আর কিছুই না, এটা কিন্তু বই হিসাবে পাবলিশড করা একটা মতবাদ। পরে আমরা পড়ব মিডল্যান্ড বেসিন থিওরি। মিডল্যান্ড বেসিন থিওরি কিন্তু হার্টল্যান্ড থিওরিকে মডিফাই করে আবার তৈরি হয়েছে। এই মিডল্যান্ড থিওরি কিন্তু এটা পরবর্তীকালে আর্টিকেলে ছাপা হয়েছে। যাই হোক, আমরা যে দুটো বিষয়ে গুরুত্ব দেবো সেটা হচ্ছে ম্যাকিন্ডারের মূল উদ্দেশ্য ছিল, তার যে মেন অবজেক্টিভটা ছিল, যে তখনকার সময় খেয়াল করতে হবে 1904 সালের গল্প আমরা এখানে পড়ছি, 1904। তো 1904 সালের গল্পটা আমরা পড়ছি, সেই সময়ের চলে যেতে হবে, সেই সময়ের ভাবনাটা ভেবে নিয়ে আমরা এগোবো। উনি বিশ্বাস করতেন যে এনভায়রনমেন্টাল ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচে, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং ওনার অবজেক্টিভটা ছিল পলিটিক্যাল প্যাটার্নটা দেখানো, সেই সময়ে সবার ইন্টারেস্টটা কোন জায়গার প্রতি এবং কেন, সেটাকে ডেসক্রাইব করা এবং সেটাকে সেই সময়ের উপযোগী করে তোলার জন্য তার এই থিওরি। অবশ্যই সেটা ব্রিটিশ পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ তিনি যেহেতু একজন ব্রিটিশ জিওগ্রাফার ছিলেন, তো স্বাভাবিকভাবেই ব্রিটিশ পয়েন্ট অফ ভিউ থেকে তার এই থিওরিটা থাকবে। তো এখন চলে যাই ওনার প্রথম থিওরি, পিভট এরিয়া থিওরিতে। যে বইটা মানে আমরা ধরে এগোই হার্টল্যান্ডের বই হিসাবে, সেটা কিন্তু পিভট এরিয়া থেকে পরবর্তীকালে হার্টল্যান্ডে এসছে। তো হার্টল্যান্ডকে বুঝতে গেলে আগে আমাদের এই পিভট এরিয়াটা বুঝতে হবে, কিন্তু পিভট এরিয়াটা জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি থেকে আসছে। জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রির একটা লেকচার ইউনিভার্সিটিতে যখন উনি পড়াতেন, তখন এই লেকচারটা উনি দিয়েছিলেন এই বিষয়, এই টপিকটা নিয়ে। পরবর্তীকালে গিয়ে উনি বইটা লিখেছেন হার্টল্যান্ড। তো হার্টল্যান্ড পড়ার আগে আগে আমাদের এই লেকচারটা ভালো করে জেনে নিতে হবে। লেকচারে উনি কি বলছেন? উনি বলছেন যে পৃথিবীকে উনি তিনটে ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে ওয়াল্ট আইল্যান্ড, একটা হচ্ছে অফশোর আইল্যান্ড, একটা হচ্ছে আউটলাইন আইল্যান্ড। ওয়াল্ট আইল্যান্ডের মধ্যে উনি রেখেছেন এশিয়া, ইউরোপ আর আফ্রিকা। অফশোর আইল্যান্ড, যেটাকে আমরা বলতে পারি যে ইনার ক্রিসেন্ট বা মার্জিনাল হিসাবেও আমরা বলতে পারি, যেখানে জাপান আইল্যান্ড, ব্রিটিশ আইল্যান্ড, এইগুলোকে উনি রেখে দিয়েছেন। আউটলাইন আইল্যান্ড সাধারণত আউটার, বাইরের অংশ, এটাকে উনি বলছেন নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, এই বিষয়কে উনি জোর দিয়েছেন।
এখানে একটা জিনিস বুঝতে হবে, ওয়াল্ট আইল্যান্ড আর অফশোর আইল্যান্ড কি যতটা পরিমাণে গুরুত্বের সঙ্গে উনি দেখছেন, যতটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে, ততটা কিন্তু নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে করছে না। তার এই ডিভিশনটা দেখে বোঝা যাচ্ছে যে উনি আমেরিকার প্রতি খুব একটা ইন্টারেস্টেড নন। সুপার পাওয়ার হিসাবে আমেরিকাকে খুব একটা মানতে চাইছেন না। আমেরিকা যে কোনো রোল প্লে করতে পারে ভবিষ্যতে, এই ভাবনাটা ওনার মধ্যে নেই। মানে 1904 সাল অব্দি ওনার ভাবনাটা মাথায় এরম ভাবে আসেনি। কারণ এই ডিভিশনটা দেখে বোঝা যাচ্ছে, যেহেতু উনি ব্রিটিশ, তো ব্রিটিশ পয়েন্ট অফ ভিউ থেকে তার এই লেখাটা থাকবে, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব এই তিনটে জিনিসকে নিয়ে উনি যেভাবে ডিভিশনটা করেছেন ওনার থিওরিতে, আমাদের জানতে হবে। জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রিতে, অর্থাৎ এই লেকচারে উনি বলছেন এই যে ওয়াল্ট আইল্যান্ড, অফশোর আইল্যান্ড আর আউটলাইন আইল্যান্ড, এই তিনটে বিষয়কে নিয়ে উনি এমন জায়গাকে নির্বাচন করছেন যে জায়গাটা রিসোর্স ভরপুর, ইকোনমি প্রচুর, সেই জায়গাটা প্রতি সবার ইন্টারেস্ট রয়েছে, এরকম বিষয়তে তিনি ভাগ করতে চাইছেন। এটা করার ফলে দেখা যাচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করছে পিভট এরিয়া, সবার ইন্টারেস্ট ওই দিকে, ওই এলাকাটা সব থেকে বেশি সবার ইন্টারেস্ট ওই এলাকাটার প্রতি। কেন? কারণ ওটা হচ্ছে ভলগা থেকে সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত এমন একটা এলাকা, যেখানটায় ইউরোপিয়ান কান্ট্রি, ইউরেশিয়ান কান্ট্রি সবার ওই এলাকাটার প্রতি একটা আকর্ষণ রয়েছে। ইনার আর মার্জিনাল ক্রিসেন্ট, উনি বলছেন ইনার আর মার্জিনাল ক্রিসেন্ট হচ্ছে, যদি তুমি ওয়াল্ট আইল্যান্ড আর অফশোর আইল্যান্ডকে জুড়ে দাও, তাহলে যে জায়গাটা তৈরি হয়, ক্রিসেন্ট কথাটার অর্থ হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, আধখানা চাঁদের মতো দেখতে একটা এরিয়া। যদি তুমি ওয়াল্ট আইল্যান্ড আর অফশোর আইল্যান্ডকে ধরো, এখানে জাপান আইল্যান্ড, ব্রিটিশ আইল্যান্ড, এশিয়ার কিছুটা অংশ, ইউরোপের কিছুটা অংশ এবং আফ্রিকার কিছুটা অংশ নিয়ে উনি ইনার বা মার্জিনাল ক্রিসেন্টের কথাটা বলছেন। এবার আমরা দেখব আউটার বা ইনসুলার ক্রিসেন্ট কাকে বলে। তো আউটার বা ইনসুলার ক্রিসেন্ট ব্যাপারটা কি? তো এটা হচ্ছে, যদি তুমি আউটলাইং আইল্যান্ডকে ধরে ফেলো, অর্থাৎ নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা আর অস্ট্রেলিয়া, এদেরকে তিনি মনে করেন না যে এরা ভবিষ্যতে খুব একটা সিগনিফিকেন্ট রোল প্লে করবে। এই কারণে এই তিনটে দেশকে উনি আলাদা রাখছেন। এই জন্য এটাকে আউটলাইন আইল্যান্ড বা আউটার বা ইনসুলার ক্রিসেন্ট আমরা বলতে পারি। এই কারণে এইভাবে তিনটে আইল্যান্ড থেকে তিনটে এরিয়া উনি পাচ্ছেন, যেখানে পলিটিক্যালি বা ইকোনমিক্যালি সিগনিফিকেন্ট রোল প্লে করতে পারে। সেই অনুযায়ী সাজালে আমরা পিভট এরিয়া, ইনার ক্রিসেন্ট আর আউটার ক্রিসেন্টকে পাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা বুঝবো পিভট এলাকাটার প্রতি উনি বলছেন যে কেন এই এলাকাটার টেনশনটা সব থেকে বেশি, এবং সবার দৃষ্টিটা ওই পিভট এলাকার উপরেই বা কেন। ইনার ক্রিসেন্ট বা আউটার ক্রিসেন্টের প্রতি সবার এত দৃষ্টি নেই কেন, পিভট এলাকাটার মধ্যেই এমন কি এমন জিনিস রয়েছে। এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে পিভট এলাকার জিওগ্রাফিক লোকেশন। পিভট এলাকা এমন একটা জায়গায় আছে যার নর্থে আর্কটিক ওশান আছে, সাউথে রয়েছে হিন্দু কুশ মাউন্টেন, ইস্টে রয়েছে অলতেইশান, তিয়েনশান, এই সমস্ত মাউন্টেন্স গুলো, ওয়েস্টে রয়েছে কার্পাথিয়ান মাউন্টেন, নর্থ ইস্টে আছে লেনাল্যান্ড। নর্থ ইস্টের লেনাল্যান্ড মানে হচ্ছে এটা ওই রাশিয়ার দিকে ওই নর্থ ইস্টার্ন কর্নারের এরিয়াটা। নর্থ ওয়েস্টে রয়েছে বাল্টিক সি। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই এলাকাটা ওশান দিয়ে ঘেরা রয়েছে, মাউন্টেন দিয়ে ঘেরা রয়েছে, অর্থাৎ জিওগ্রাফিক্যালি জায়গাটা বাউন্ডেড, মানে সিকিউরিটি প্রচুর। এই এলাকাটাকে আক্রমণ করা অত সোজা নয়। যে আক্রমণ করে জিতবে তাকে আমরা ধরে নিচ্ছি সে মহাশক্তিশালী, ধরে নেব। কারণ এই জায়গাটাকে দখল করা তো অত সহজ নয়, তাই যে দখল করবে আমরা ধরে নেব সে শক্তিশালী। কে দখল করতে পারে, কি বিষয়, সেটা আমরা আস্তে আস্তে ঢুকবো। তাহলে পিভট এলাকার এই যে বিষয়টা, এই জন্য এটাকে বলা হচ্ছে ফোর্ট্রেস। অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু এত সহজে কন্ট্রোল করা সম্ভব না, কারণ এগুলো অবস্টাকেলস গুলো রয়েছে, এই বাধাগুলো রয়েছে। কিন্তু এই পিভট এলাকার দুটো ভালনারেবল জায়গা আছে। ভালনারেবল বলতে দুটো দুর্বল জায়গা, যেটা দিয়ে আমরা অতি সহজে ভিতরে প্রবেশ করতে পারি।
হয়তো এই আর্কটিক ওশান, হিন্দুকুশ, অলতাইশান, কার্পেথিয়ান, লেনাল্যান্ড বা বাল্টিক সি দিয়ে হয়তো ভিতরে প্রবেশ করাটা খুবই কঠিন হয়ে যাবে, কারণ এত অবস্টাকেলস এর মধ্যে ভিতরে প্রবেশ করাটা সত্যি মানে কি খুবই কঠিন কাজ হয়ে পড়বে। কিন্তু দুটো জায়গা আছে যেটা পিভট এলাকার মধ্যে ঢুকতে গেলে দুটো এমন জায়গা রয়েছে যে দুটো দিয়ে ঢোকা সম্ভব। এই দুটো দুর্বল জায়গাকে চিহ্নিতকরণ করেছেন ম্যাকিন্ডার। দুটো জায়গা কি কি? একটা হচ্ছে স্টেপ করিডর আর আরেকটা হচ্ছে ব্ল্যাক সি। উনি মনে করেন এই দুটো জায়গা দিয়ে ভিতরে ঢোকা যাবে পিভট এলাকার ভিতরে। তো এই জায়গাটার ইম্পর্টেন্সটা তাহলে কি হলো? জায়গাটা অনেক বড়, গুড কানেক্টিভিটি আছে, সেন্ট্রালি লোকেশন রয়েছে, রিসোর্স পোটেনশিয়াল রয়েছে। মনে করতে হবে কিন্তু এখানে কিন্তু এই এরিয়াটার মধ্যে এমনই একটা জায়গা, সমতল অঞ্চল, ভলগা থেকে সাইবেরিয়া পর্যন্ত পুরো পাহাড়ে ঘেরা, মাঝখানের এলাকায় রেল লাইনটা সুন্দরভাবে কানেকশনটা করা যেতে পারে। এখানে হুইট প্রোডাকশন খুব ভালো হবে, তো সেই কারণে বলা হচ্ছে, উনি বলছেন এই বক্তব্য, হু রুলস ইস্ট ইউরোপ কমান্ড দ্য হার্টল্যান্ড, হু রুলস হার্টল্যান্ড কমান্ড দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড, হু রুলস ওয়ার্ল্ড আইল্যান্ড কমান্ড দ্য ওয়ার্ল্ড। তাই এরকম একটা মানে জিওগ্রাফিক্যালি বাউন্ডেড ল্যান্ডলকড এলাকা, যার চারিপাশে ঠান্ডা জল, আর্কটিক ওশানের মতো ঠান্ডা, হিন্দুকুশ মাউন্টেনের মতো এরকম একটা অবস্টাকেল রয়েছে, এরকম এলাকার মধ্যে ঢোকাটা যেমন খুবই কঠিন কাজ, তা যদি কেউ করে দেখতে পারে, করে দেখাতে পারে, ধরে নেওয়া যাবে ওয়ার্ল্ড আইল্যান্ডকে সে কমেন্ট করবে। আর ওয়ার্ল্ড আইল্যান্ডকে কমেন্ট করার অর্থ সারা পৃথিবীকে কমেন্ট করা, অর্থাৎ রাজত্ব করার সমান তিনি মনে করছেন, ম্যাকিন্ডার মনে করছেন। এই বিষয়টা পরবর্তীকালে দেখা যাচ্ছে ডেমোক্রেটিক আইডিয়াস অ্যান্ড রিয়েলিটি বলে একটা বই, যেটা 1919 সালে 1919 পাবলিশড হয়েছে। খেয়াল করতে হবে, আগে যেটা আমরা বললাম জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি, ওটা কিন্তু লেকচার, বই নয়। এখন যেটা বলছি এটা একটা বই, ডেমোক্রেটিক আইডিয়াস অ্যান্ড রিয়েলিটি, এটা একটা বই। এইটাতে উনি কি বলছেন? উনি বলছেন ইস্টার্ন ইউরোপ আর পিভট এলাকাকে, ওই দুটোকে উনি জুড়ে দিয়েছেন হার্টল্যান্ডে। কেন জুড়ে দিলেন? কারণটা কি? টাইমটা খেয়াল করতে হবে, 1919 সাল। এই 1919 সালে উনি এই বইটাতে লিখছেন। গল্পটা কি? গল্পটা হচ্ছে মানে জার্মানির অপ্রতিরোধ্য হয়ে ওঠা। জার্মানি খুব ভালো লড়াই করছে। জার্মানির নাৎসি বাহিনীর উত্থান, হিটলারের সময়কাল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে থিওরিটা, এটা এই হার্টল্যান্ড থিওরিটা অ্যাকচুয়ালি বেস করে রয়েছে একটা বিশেষ প্রজেকশনের উপরে, তার নাম মার্কেটর প্রজেকশন। মার্কেটর প্রজেকশনের আসল বক্তব্যই ছিল নর্থ আর সাউথ পোলের দিকে যত এগোবো ডিস্টরশন তত বাড়বে, ছোট জায়গাগুলোকে আমরা তত বড় করে দেখব। হিটলার ঠিক এইটাকে অনুসরণ করেছে। উনি দেখলেন জার্মানি তাকে খুব বড় লাগছে, উনি ভেবেছিলেন হয়তো যে জার্মানি তাহলে ওয়ার্ল্ডকে ডমিনেট করতে পারে, কমান্ড দিতে পারে। নাৎসি বাহিনীর উত্থান চমকপ্রদভাবে হয়েছে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান হয়ে যাওয়ার পর ওয়ার্ল্ড ওয়ার টু, মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়কালে নাৎসি বাহিনীর যে হঠাৎ উত্থান, নাৎসি বাহিনীর যে চিন্তাধারা, তাদের যে জিও পলিটিক্স, অন্যান্য দেশরা সত্যিই ভয় পেয়ে গেছিল। কারণ ব্রিটেন আর ফ্রান্স অনেক চেষ্টা করছে জার্মানিকে যেভাবে হোক নামিয়ে আনতে হবে, কিন্তু বাল্টিক সাগর দিয়ে তারা ঢুকতে পারেনি, ব্ল্যাক সি দিয়ে তারা ঢুকতে পারেনি, জার্মানিকে অ্যাটাক করতে পারেনি। জার্মানি ল্যান্ড এরিয়াগুলোতে সব মাইন বিছিয়ে রেখেছিল, যার ফলে জার্মানি একটা দিক থেকে এগিয়ে ছিল নিজের, তাদের অ্যাগ্রাসনটা একটু অন্য লেভেলে চলে যায়। নাৎসি বাহিনী সেই সময় খুবই অ্যাডভান্টেজ অবস্থায় থাকে, এবং যে কারণে নাৎসি বাহিনী স্টেপ করিডরকে জয় করতে সক্ষম হয়। 1904 সালে উনি বলেছিলেন ম্যাকিন্ডার যে স্টেপ করিডর একটা ভালনারেবল। আমি এক্ষুনি দেখালাম স্লাইডে, এই স্টেপ করিডরটা কিন্তু ভেঙে দেখিয়েছিল জার্মানির নাৎসি বাহিনী, হিটলারের নাৎসি বাহিনী।
তো যে কারণের জন্য উনি মনে করলেন, ম্যাকিন্ডার মনে করলেন যে হার্টল্যান্ডের এরিয়াটা একটু এক্সটেন্ড করা দরকার, এই পিভট এলাকার এরিয়াটা একটু এক্সটেন্ড করা দরকার। তাই পিভট এলাকার সঙ্গে ইস্টার্ন ইউরোপের খানিকটা অংশ জুড়ে দিলেন। টোটাল এরিয়াটার নাম এখন হলো হার্টল্যান্ড। এতক্ষণ ছিল পিভট এরিয়া, এইবারে হলো হার্টল্যান্ড। খেয়াল করতে হবে হার্টল্যান্ড কাকে বলে। এটা বুঝতে গেলে আমরা একটা সাইকেলের চাকা থেকে বুঝবো। সাইকেলের চাকায় এই জায়গাটা আমরা সাধারণত বলে থাকি হাব, সেন্টারটা হাব বলে থাকি। কারণ ম্যাকিন্ডার মনে করছেন পাওয়ারকে সেন্টার হিসাবে, পাওয়ার সবসময়ের জন্য সেন্টারে থাকে, পেরিফেরি বা রিমের দিকে থাকে না। তো এই কারণে আমরা এই ম্যাপটা থেকে পুরোটা বোঝার চেষ্টা করব। তো এটা ছিল পিভট এরিয়া 1904 সাল, 1904। এটা পিভট এরিয়া, যেটা লার্জ এরিয়া, যার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সমস্ত দিকে একটা অবস্টাকেল। পরবর্তীকালে পিভট এরিয়াটা মডিফাই হয়েছে, ওটা আমরা দেখব, পড়ছি একটু পরেই ওটা দেখব। আর এই যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে তোমার ইনার ক্রিসেন্ট এরিয়া, বা আমরা বলতে পারি মার্জিনাল ক্রিসেন্ট। এই যে এরিয়াটা রয়েছে এটাকে নাম দেওয়া হচ্ছে সাব সাহারান আফ্রিকার যে এই যে পার্টটা, এটাকে বলা হয় সেকেন্ডারি হার্টল্যান্ড। সাব সাহারান আফ্রিকা এটা হচ্ছে সেকেন্ডারি হার্টল্যান্ড। কেন? কারণ এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা সৌদি আরবের সঙ্গে কানেক্ট হতে পারে, সৌদি আরবের সঙ্গে কানেক্ট হতে পারে। এই অঞ্চলটা, এইটা পুরোটা ডেজার্ট এরিয়া, ফলে এটা কিন্তু ভবিষ্যতে একটা সেকেন্ডারি হার্টল্যান্ড রূপে অবস্থান করবে। কারণ ওয়াল্ট আইল্যান্ডকে তো উনি ধরেইছেন, ইউরোপ, এশিয়া আর আফ্রিকা, উনি মনে করেন যে এরা ওয়াল্ট আইল্যান্ড। তো এটাকে উনি সেই কারণে সেকেন্ডারি হার্টল্যান্ড হিসাবে ধরেছেন। এই এলাকাটা সৌদি আরবের সঙ্গে কানেক্ট হচ্ছে। এবং নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়াকে ইনসুলার ক্রিসেন্ট বা আউটার ক্রিসেন্ট উনি বলছেন, যেটাকে উনি মনে করছেন যে এই তিনটে দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, এরা সিগনিফিকেন্ট রোল কোনোদিন প্লে করতে পারবে না ওয়ার্ল্ডকে ডমিনেট করার ক্ষেত্রে। তাই জন্য উনি কি করেছেন, এগুলোকে বাইরে রেখে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে এই পিভট এলাকার ক্ষেত্রে একটা গল্প ঘটলো, যখন জার্মানি করলো কি, স্টেপ করিডরকে ভেঙে দিল, অর্থাৎ পিভট এলাকার মধ্যে ঢোকার চেষ্টা করলো, তখন ব্যাপারটা একটু অন্যরকম ভাবে ঘেঁটে গেল। কিরকম ভাবে? এই কারণে উনি জায়গাটাকে অ্যাড করলেন এইটুকু পোর্শন, এই যে এইটুকু পোর্শন। এখানে একটা পেন নিয়ে আমি দেখাই, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই যে এইটুকু এরিয়া, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা অ্যাড হয়েছে। এতক্ষণ ছিল পিভট এলাকা, এইটুকু অংশ অ্যাড হওয়ার ফলে পিভট এলাকার এক্সটেনশনটা কিছুটা বেড়ে গেল। আগে যদি আমরা দেখি, আগে এই এক্সটেনশন, আগে এই পিভট এলাকাটা ছিল এই যে কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর হয়ে গেছিল, কাস্পিয়ান সাগরের মাঝ বরাবর হয়ে গেছে পিভট এরিয়ার বাউন্ডারিটা। এখন দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটা এক্সটেন্ড করেছে, এই যে এখানে ব্ল্যাক সি। কেন? তার কারণ জার্মানি স্টেপ করিডরটা ভাঙতে সক্ষম হয়েছে, যে কারণে এখন নতুন এরিয়াটার নাম হলো হার্টল্যান্ড। বাকি যা ছিল তেমনই আছে। ইনার ক্রিসেন্টের জায়গাটা একটু ছোট হয়ে গেল, কারণ কিছুটা অংশ হার্টল্যান্ডের মধ্যে ঢুকে গেছে। এখন ব্ল্যাক সি থেকে এই এই কাস্পিয়ান সাগর, এই পুরো এলাকাটা, এই যে এই পুরো এলাকাটা এখন হার্টল্যান্ড। এখন হার্টল্যান্ড এই পুরো এলাকাটা, এখন হার্টল্যান্ড এই পুরো এলাকাটা হার্টল্যান্ডের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই যে হার্টল্যান্ড কি করে পিভট থেকে হার্টল্যান্ড হলো, আশা করি বোঝা গেল। পরবর্তীকালে উনি যে বইটা লিখছেন, দ্য রাউন্ড ওয়ার্ল্ড অ্যান্ড উইনিং দ্য পিস 1943, এটা একটা আর্টিকেল হিসেবে ছাপা হয়েছে। কেন উনি এটা লিখতে গেলেন? 1919 অব্দি তো হার্টল্যান্ডটা ছিল, তাহলে কেন ফের আবার নতুন করে উনি মডিফাই করতে গেলেন? এর কারণটা একটু বুঝতে হবে। কারণটা হচ্ছে, ওয়ার্ল্ড ম্যাপ ওয়াজ ফাইনালি ডিভাইডেড অ্যাজ মিডল্যান্ড বেসিন আর হার্টল্যান্ড। হঠাৎ কি এমন হলো যে ম্যাকিন্ডার 1943-তে ওয়ার্ল্ড ম্যাপকে
ডিভাইড করে দিলেন মিডল্যান্ড বেসিন আর হার্টল্যান্ড বলে। হার্টল্যান্ডে এমন কি এমন সমস্যাটা হলো? সমস্যাটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এমন কিছু ঘটনা ঘটেছে। কি সেই ঘটনা? এটা বলতে গেলে এই ম্যাপটা থেকে আমরা বুঝবো। এইটা হচ্ছে হার্টল্যান্ড 1943। পরবর্তীকালে জায়গাটাকে ছোট করে দিয়ে ডিভিশন করা হয়েছে ইয়েনিসাই রিভার। এই যে এটা হচ্ছে ইয়েনিসাই রিভার আর এটা হচ্ছে লেনাল্যান্ড। এখন গল্পটা কেন এরকম হলো তার কারণ জার্মানি জার্মানি পোল্যান্ড আক্রমণ করার জন্য রাশিয়ার সাথে একটা গোপনে চুক্তি করেছিল। রাশিয়া ঠিক বলবো না, এটা হচ্ছে তখন সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। ওদের সাথে একটা গোপনে চুক্তি করেছিল যে আগামী 10 বছর আমি তোমাদের অ্যাটাক করব না, তুমি আমাদেরকে অ্যাটাক করবে না। আমাদের মধ্যে এই চুক্তিটা গোপনে সই হয়ে থাকবে, ভবিষ্যতে আমরা ইউরোপকে দুটো ভাগে ভাগ করে দিতে পারি, এরকম একটা গোপন চুক্তি তাদের মধ্যে হয়েছিল। তো কিন্তু এই চুক্তিটা সাইন হয়েছিল 1939-এ। তখন এদিকে ছিল স্ট্যালিন আর এইটা হচ্ছে আমাদের হিটলার। তো এই হিটলার আর স্ট্যালিন এই দুজনের মধ্যে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল। কিন্তু গল্পটা হচ্ছে ইতিহাস বুঝতে হবে। জার্মানির হিটলার উনি সেই সময় বড্ড বেশি আক্রমণ মেজাজে ছিলেন, চুক্তিটা উনি ভঙ্গ করেন। তো জার্মানি রাশিয়াকে অ্যাটাক করে সম্ভবত 1941 বা এরকম কিছু একটা সময়কালে। প্রথম 5 মাস জার্মানি খুব ভালো লড়েছে, জার্মানি খুব ভালোই লড়েছে, কিন্তু রাশিয়া জানতো জার্মানি বেশি দিন টিকতে পারবে না। কারণ জার্মানির এই রাশিয়ার সম্পর্কে ততটা ভালো জ্ঞান ছিল না, যে ঠান্ডা এলাকায় কি করে যুদ্ধ করতে হয় সেই সম্পর্কে জার্মানির নাৎসি বাহিনীর তত জ্ঞান ছিল না। তাই প্রথম 5 মাস যুদ্ধের খুব ভালোভাবে সাফল্যের মুখ দেখলেও আমরা দেখি সাধারণত ইতিহাসে আমরা পড়ে এসেছি যে মস্কোতে যে যুদ্ধটা হয়েছিল, মস্কো ওয়্যার, বা এদিকে হচ্ছে তোমাদের ব্যাটেল অফ বারবারোসা, যে ব্যাটেল গুলো হয়েছিল, তো যুদ্ধের শেষে যেটা দেখতে পাচ্ছি আমরা যে রাশিয়া জার্মানিকে হারিয়ে দেয় এবং নাৎসি জার্মানির পতন হয়ে যায়। তো যে কারণে আমরা দেখছি যে আমাদের এই টোটাল থিওরিটা বুঝতে গেলে 1943 খুব গুরুত্বপূর্ণ একটা সাইট। 1943-তে ম্যাকিন্ডার যখনই দেখলেন যে জার্মানি রাশিয়ার কাছে যুদ্ধে হেরে গেছে, জার্মানি স্টেপ করিডর ভেঙে পিভট এলাকায় ঢুকলো আর রাশিয়া জার্মানিকেই হারিয়ে দিল, তখন উনি ভাবলেন ম্যাকিন্ডার ভাবলেন তাহলে রাশিয়া ভবিষ্যতে ক্ষমতার আঁতুড়ঘর হয়ে উঠতে পারে, ভবিষ্যতের সুপার পাওয়ার হয়ে উঠতে পারে, তাই রাশিয়াকে আটকানো দরকার। এই জন্যে তিনি বললেন মিডল্যান্ড বেসিন থিওরি। উনি বললেন রাশিয়াকে আটকানো দরকার বলে, রাশিয়া বলতে সংযুক্ত রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। উনি মনে করলেন স্ট্যালিনকে আটকাতে গেলে এবং ভবিষ্যতের সুপার পাওয়ার হিসাবে রাশিয়াকে আটকাতে গেলে এই টোটাল পৃথিবীতে একটা শক্তির ভারসাম্য থাকা দরকার। এই শক্তির ভারসাম্যটা থাকার জন্যে উচিত আমেরিকা এবং এইদিকে হচ্ছে ব্রিটেন, এই যে ব্রিটেন, এই দুটো দেশকে একসঙ্গে কাজ করতে হবে, এই দুটো দেশকে একসঙ্গে কাজ করতে হবে। দুটো দেশকে একটা সিঙ্গেল কমিউনিটি হিসাবে একটা সিঙ্গেল মিলিটারি ফোর্স তৈরি করতে হবে, যেটা দিয়ে শক্তির ভারসাম্য হবে এবং রাশিয়াকে আটকানো সম্ভব হবে। যেহেতু উনি একজন ব্রিটিশ ছিলেন, তো সেই কারণে মানে তার চিন্তা ভাবনা ব্রিটিশদের পয়েন্ট অফ ভিউ থেকেই তিনি কথাগুলো বলেছেন। তো যে কারণে আমরা পরবর্তীকালে দেখি এমার্জেন্স অফ ন্যাটো, ন্যাটো জোট যখন হয় অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যে আটলান্টিক মহাসাগরের দুই পাশে দুটো দেশ, ক্ষমতাশালী দুটো দেশ, তারা নিজেদের মধ্যে একটা জোট করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো
এখন যেটা বক্তব্য, 1904 সালে পিভট এলাকা ছিল, 1919 সালে হার্টল্যান্ড হলো, 1943 তে হার্টল্যান্ডের সমস্ত ক্ষমতা শিফট করে চলে গেল লেনাল্যান্ডের দিকে, সমস্ত ক্ষমতা শিফট করে চলে গেল, যে কারণে হার্টল্যান্ডটা এখন একটা শুধুমাত্র বাফার স্টেট হিসাবে রয়ে গেছে। হার্টল্যান্ড এই কারণে 1943 তে দ্য রাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উইনিং দ্য পিসে তিনি দেখাচ্ছেন হার্টল্যান্ড এখন শুধুমাত্র একটা বাউন্ডারি হয়ে রয়েছে, একটা বাফার জোন হিসাবে রয়েছে, কিন্তু পাওয়ার সেন্টার হয়ে রয়েছে লেনাল্যান্ড। লেনাল্যান্ড একটা পাওয়ার সেন্টার হয়ে রয়েছে, কিন্তু আগের মতো যে আম, ক্ষমতার মানে কি বলবো সুপ্রিম পাওয়ার ভোগ করছিল হার্টল্যান্ড, সেটা কিন্তু হার্টল্যান্ডের কমে এসছে এবং পাওয়ারটা শিফট করে চলে যায় লেনাল্যান্ডের দিকে। এই টোটাল বিষয়টা হচ্ছে হার্টল্যান্ড থিওরির মধ্যে আমরা পাচ্ছি। এখন আমরা দেখব ক্রিটিসিজম। ক্রিটিসিজমে কি বোঝা যাচ্ছে? ওভার সিম্পলিফাইড দ্য থিওরি, এটা তো ঠিক, তিনি একটু বেশি সিম্পল করে ফেলেছেন। মার্কেট অর প্রজেকশনে দেখিয়েছেন, এটা তো আমি প্রথমেই বললাম যে মার্কেট অর প্রজেকশনে দেখানোর একটা খুব হলো ডিস্টরশনটা নর্থ আর সাউথ পোলের দিকে বাড়ে, ফলে ছোট ছোট দেশগুলোকে খুব বড় করে দেখায়। হার্টল্যান্ডকে উনি বলেছেন সম্পদে ভরপুর, কিন্তু ওটার অ্যারাবেল ল্যান্ডের পরিমাণ তো খুবই কম। রিসোর্স মোবিলাইজেশনটাকে তিনি পুরো ইগনোর করে গেছেন। রিসোর্স মোবিলাইজেশন তো কোনো একটা দেশের ইন্ডাস্ট্রিকে বা তার ইকোনমিক ডাইভার্সিফিকেশনকে বোঝায়, কিন্তু রিসোর্স মোবিলাইজেশন নিয়ে তিনি কিছুই বললেন না। হার্টল্যান্ড এমন একটা জায়গা যেখানটায় সব থেকে বেশি ঠান্ডা এলাকা, তাহলে তিনি কি করে বলছেন যে এটা একটা হার্টল্যান্ড হতে পারে? লোকে তো থাকতেই চাইবে না ওই এলাকাগুলোতে। ওভার এস্টিমেশন অফ সি পাওয়ার, তিনি কি করে ধরে নিলেন যে ল্যান্ড আর সি পাওয়ারের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে সি পাওয়ার হেরে যাবে আর ল্যান্ড পাওয়ার জিতে যাবে? এই ধারণাটাই তো ভুল, তিনি ওভার এস্টিমেট করে ফেলেছেন।